খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফার আরএনএ অর টিআরএনএ এর যে গঠন, সেই গঠনটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ মডেল। এর গঠনকে বলা হয় টিআরএনএ এর ক্লোভার লিফ মডেল, যেটা তোমাদের কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। এটা ভিভিআই তোমাদের পরীক্ষাতে কখনো মানে দিতে পারে যে টিআরএনএ এর ক্লোভার লিফ মডেলটি বর্ণনা করো চিত্র সহকারে। দেখো টিআরএনএ কাকে বলবো, যে সকল আরএনএ অণু সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডকে চেঞ্জ করে, স্থানান্তর করে এবং রাইবোজোমে নিয়ে আসে, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ট্রান্সফার মানে পরিবর্তন করা, স্থানান্তর করা। তাহলে আমরা জানি যে আরএনএ কোথায় থাকে, সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে সাইটোপ্লাজমে যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিডের যে ভান্ডার, অর্থাৎ অগণিত অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে কোথায় নিয়ে আসে, রাইবোজোমে পুনরায়, তখন তাকে বলা হয় সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমে অবস্থিত অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার বা স্থানান্তরিত করে রাইবোজোমে নিয়ে আসে, তাকে বলা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যার গঠনকে ক্লোভার লিফ মডেল। তোমাদের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, যদি আসে টিআরএনএ ক্লোভার লিফ মডেলটি বর্ণনা করো। আচ্ছা, যদি পরীক্ষায় আসে যে টিআরএনএ ক্লোভার লিফ মডেলটি বর্ণনা করো, তখন তোমাদের বই যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য যে পয়েন্ট, সেগুলো লিখতে হবে, কিন্তু বৈশিষ্ট্য না লিখে তখন গঠন লিখবে। দেখো সাধারণত বলি যে প্রধান 3 ধরনের আরএনএর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম স্মলেস্ট হচ্ছে টিআরএনএ। তাহলে আমরা এর গঠন পড়ছি। সবথেকে ক্ষুদ্রতম আরএনএ হচ্ছে টিআরএনএ, সবথেকে স্মলেস্ট, এবং এটা হচ্ছে সলিউবেল অর এসআরএনএ বলা হয়। ওকে, এটা কিন্তু সলিউবেল। আচ্ছা, মোটামুটি প্রায় 100 ধরনের টিআরএনএ বর্তমান, 100 ধরনের টিআরএনএ উপস্থিত। মানে এই টিআরএনএর ভাগ 100 হতে পারে, 100 প্রকারে হতে পারে। ঠিক আছে, ট্রান্সফার আরএনএ পুরো টিআরএনএর মধ্যে কত পার্সেন্ট থাকে না, এই টিআরএনএ থাকে সমস্ত আরএনএর মধ্যে 15%। সকল আরএনএর মধ্যে, তাহলে এটা মনে রাখার বিষয় যে সমস্ত আরএনএ টাইপসের মধ্যে 15% করে থাকে, কোন আরএনএ থাকে না টিআরএনএ থাকে, মনে রাখবে। আর এই যে স্মলেস্ট আরএনএ, যাকে আমরা টিআরএনএ বলছি, ট্রান্সফার আরএনএ, যেটা 73 to 93 নিউক্লিও টাইডস নিয়ে গঠিত। নিউক্লিওটাইড মানে কি, টাইড মানে 3 কোনগুলো, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, ওকে, এবং আমরা কি এগিয়ে দিলাম যে 3টে নাইট্রোজেন বেসগুলো কি না, দেখলাম যে আমরা নাইট্রোজেন বেস, রাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড, এই 3টেকে নিয়ে হচ্ছে নিউক্লিওটাইড বলা হয়। তাহলে ওই যে নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড এবং রাইবোজ শর্করা, ওটা 73 থেকে 93টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। মানে 3টিকে নিয়ে একটাকে আমরা টাইড বলছি, তাহলে এরকম 73 থেকে 93টা অবস্থিত আছে তোমার টিআরএনএর মধ্যে। ঠিক আছে, আর মনে রাখতে হবে যে এই টিআরএনএর অধঃক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে 4s। একে যদি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট রাখা হয়, তাহলে এটাকে 4s পাওয়া যায়। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় মডিফাইড নাইট্রোজেন বেস। এর কতগুলো মডিফাইড নাইট্রোজেন বেস আছে, ঠিক আছে, সেগুলো কি কি, একটা আছে তোমার ডাব্লু, যেটাকে বলা হয় তোমার সিউডো ইউরিডিন, ডাইহাইড্রো ইউরিডিন, ইনোসিন এবং রাইবোথাইমিডিন। তাহলে ফিফথ আমরা বলতে পারি যে এই যে টিআরএনএ সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের 4s আমরা মানে পেয়ে থাকি 4 প্রকারের, অর্থাৎ মডিফাইড নাইট্রোজেন বেস যাকে বলছি আমরা, কি থাকে, এক থাকে ডাব্লুকে বলা হচ্ছে তোমার সিউডো ইউরিডিন, 2 হচ্ছে ডিএইচইউ অর্থাৎ ডাই হাইড্রো ইউরিডিন, 3 হচ্ছে আই অর্থাৎ ইনোসিন, আর 4 হচ্ছে আরটি অর্থাৎ রাইবোথাইমিডিন।
থাইমিডিন। বোঝা গেছে? সব থেকে ক্ষুদ্রতম আয়রন হচ্ছে তোমার টিআরএনএ। 100 প্রকারের টিআরএনএ গঠন মানে ধরন হতে পারে, টাইপস হতে পারে। টোটাল আরএনএর মধ্যে মাত্র 15% অবস্থিত এই টিআরএনএ প্রায় 73 থেকে 93টা নিউক্লিওটাইডস নিয়ে গঠিত হচ্ছে তোমার এই টিআরএনএ। এক একটা নিউক্লিওটাইডস মানে 3 ধরনের উপাদান নিয়ে গঠিত: রাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। আর এর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অধঃক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে তোমার 4s, মানে এই 4টে মডিফাইড যে নাইট্রোজেন বেস এখানে অবস্থিত। ওকে, আচ্ছা এরপরে দেখো যে ইম্পর্টেন্ট পার্ট যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা গঠন প্রতিবার এসে থাকে, যে ক্লোভার লিপ মডেল, টিআরএনএ এর ক্লোভার লিপ মডেল বর্ণনা করো। ওকে, তো সেখানে আমরা বেশি জিনিস দেখলাম। এরপর আমরা দেখবো যে এই যে টিআরএনএ নিউক্লিওটাইডের যে একটা চেন, সেই চেনগুলো ভাঁজপ্রাপ্ত হয়ে একটা দ্বিমাত্রিক একটা 2 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার গঠন করেছে। আর এই 2 ডাইমেনশনাল যে স্ট্রাকচার, সেটা বিজ্ঞানী হোলি তিনি 1965 খ্রিস্টাব্দে এই ক্লোভার পত্র বা ক্লোভার লিপ মডেলের মাধ্যমে এর গঠন ব্যাখ্যা করেন। তাহলে ক্লোভার পত্র বা যেটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ মডেল, সেটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী হোলি। 1965 খ্রিস্টাব্দে এই টিআরএনএর যে ভাঁজপ্রাপ্ত যে দ্বিমাত্রিক গঠন, সেটাকে বিজ্ঞানী হোলি তিনি 1965 খ্রিস্টাব্দে ক্লোভার মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেন। ইনার মডেল অনুসারে আমরা দেখব যে এই টিআরএনএর কি কি অংশ নিয়ে গঠিত। তাহলে এখন আমরা করছি টিআরএনএর ক্লোভার লিপ মডেল, যেখানে বিজ্ঞানী হোলি তিনি বলেছিলেন যে এই টিআরএনএর কোন কোন অঞ্চল গঠিত, না টিআরএনএর যে সমস্ত সাইট বা যে সমস্ত অঞ্চল নিয়ে গঠিত সেগুলো আমরা আলোচনা করবো। তার আগে প্রাথমিক জিনিসটা বলি কি কি। এক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল, এক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল নিয়ে গঠিত। দুই হচ্ছে গ্রাহক স্টেম, তিন হচ্ছে T5C স্টেম, ফোর্থ হচ্ছে অ্যান্টিকোডন স্টেম, অ্যান্ড ফিফথ হচ্ছে DHU লুপ, আর কিছু থাকে ভেরিয়েবল লুপ। এই যে স্টেম এবং লুপ কি সেটা সবগুলো একটু পরে ব্যাখ্যা করছি, বাট এই হচ্ছে ক্লোভার লিপ মডেলের মেন জিনিস, এগুলো মাথাতে রাখতেই হবে। কি কি বললাম? তাহলে অ্যামাইনো অ্যাসিড অঞ্চল বা অ্যামাইনো অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টার স্টেম। তারপর আমরা কি দেখলাম? ভেরিয়েবল অঞ্চল নিয়ে গঠিত। T5C, এটা লুপ হবে নট স্টেম, এটা T5C লুপ। ওকে, অ্যান্টিকোডন লুপ ইত্যাদি নিয়ে গঠিত। ঠিক আছে, এরপরে দেখো, এরপর আমরা এগুলোকে একটা করে ব্যাখ্যা করবো যে এগুলো কোন কোন অঞ্চল। অ্যান্টিকোডন স্টেম নয়, এটা অ্যান্টিকোডন লুপ। এই যে 5-6টা জিনিস ভালো করে মনে রাখবে, এই উপর ভিত্তি করে ক্লোভার লিপ মডেল দেওয়া হয়েছে। এই যে এক একটা অঞ্চল কি বলা হয়েছে, কি নিয়ে গঠিত, আমি এখন বর্ণনা করব। পরীক্ষায় তোমরা প্রথমে এই জিনিসটা দেওয়ার পর ক্লোভার লিপ মডেল প্রথমে ডিএনএ সম্পর্কে বলবে, দেন ক্লোভার লিপ মডেলে আসবে কে বলেছিলেন কত খ্রিস্টাব্দে, তারপর এই মডেলে কোন কোন অংশ মেন থাকে দিয়ে একটা একটা করে ব্যাখ্যা করবে। দেখো, এই হচ্ছে ক্লোভার লিপ মডেলের স্ট্রাকচার, যেখানে কিন্তু তোমাদেরকে পুরো যে নাইট্রোজেন বেস অর্থাৎ তোমার যে নিউক্লিওটাইড কত বলেছিলাম 73 থেকে 93টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এক একটা নিউক্লিওটাইড কী দ্বারা গঠিত বললাম? নাইট্রোজেন বেস, ফসফরাস এবং ফসফরিক অ্যাসিড এবং রাইবোজ শর্করা। সেই যে নাইট্রোজেন বেস তোমাদেরকে 93টা দেখাতে হবে সেটা কোনো মানে নেই। তোমাদের এই অঞ্চলটা দেখালে, T5C লুপ অঞ্চল দেখালে, অ্যান্টিকোডন দেখালে, DHU দেখালে তাহলেই হবে, পুরো দেখাতে হবে সেটা কোনো নেই, বাট কেউ চাইলে দেখাতে পারো। দেখো, তাহলে আমরা ক্লোভার লিপ বর্ণনা করছি, যেখানে যার 3' to 5' গঠন, এটা হচ্ছে তোমার 5', এটা 3'। 3'-এর সঙ্গে কী হচ্ছে দেখো, 3' অঞ্চলে দেখো 3' আর 5' কিন্তু কাছাকাছি, দুটো কিন্তু একদম পরস্পর কাছাকাছি আছে, ভাঁজপ্রাপ্ত হয়ে। ঠিক আছে, 3'-এ 4টে মুক্ত নিউক্লিওটাইড থাকে, যার প্রথম হচ্ছে ACC, সর্বদা ধ্রুবক।
ACC হচ্ছে তোমার কনস্ট্যান্ট, মানে এই প্রান্তে সবসময় এই তিনটে যে উপাদান সেটা থাকবেই। ওকে, অর্থাৎ অ্যাডেনিন, সাইটোসিন এবং সাইটোসিন সবাদুভক। এই অঞ্চলটিতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় বলে একে বলা আছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল। ওকে, তাহলে ক্লোভার লিফ মডেলে বা টিআরএন এর কোন অঞ্চলটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর অঞ্চল বা গ্রাহক অঞ্চল, না 3' অঞ্চলটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর অঞ্চল। কারণ এখানে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড এসে সর্বদা বাইন্ড হয় এবং এই প্রান্তের এই যে কোডন সেটা ফিক্সড। কোডন, ডিকোডন এগুলো তোমরা ক্লাস 12-এ পড়বে, এগুলো ফিক্সড। ওকে, আচ্ছা, তাহলে গ্রাহক অঞ্চল বা অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টার সাইট কোনটাকে গেল মানে বলা হচ্ছে, বোঝা গেল। এইগুলোকে বলা হচ্ছে ধরো স্টেম। আর যখন এই স্টেম একটা দুটো যখন স্টেমের প্রান্ত কাছাকাছি এসে একটা দেখো লুপ ধারণ করেছে না, এইগুলো হচ্ছে লুপ, আর এটাকে বলা হচ্ছে স্টেম। এগুলো হচ্ছে লুপ আর এগুলো হচ্ছে স্টেম। ওকে, আচ্ছা, এরপর আমরা বললাম 2 নম্বর হচ্ছে তোমার স্টেম কাকে বলবো। পরবর্তী দেখো, প্রথমে একটা স্টেম ছিল, পরবর্তীকালে যেখানে নিউক্লিওটাইডগুলো সমান্তরালভাবে অবস্থান করে সেগুলোকে আমরা স্টেম বলছি। তাহলে নিউক্লিওটাইড যেখানে সমান্তরাল অবস্থান করছে তাকে আমরা বলছি স্টেম। আর যে স্থানগুলিতে নিউক্লিওটাইডগুলো পরস্পর কাছে চলে আসে তখন তাকে আমরা বলছি লুপ। এবারে এই যে প্রত্যেকটা বন্ড AU এবং GC এর মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখা যায়। এখানে জি তার মানে এখানে সি, এখানে ইউ এ তার মানে এখানে ইউ, এখানে GC। এই যে কোডন দেওয়া হয়েছে যে AU এবং GC, এই যে পাশাপাশি যখন অবস্থান করবে তাদের মধ্যে কি বন্ধনে কাজ করবে, হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, টিআরএনএ স্টেমগুলো এই প্রত্যেকটা স্টেমকে বলা হচ্ছে গ্রাহক স্টেম। ওকে, অর্থাৎ মেনলি মনে রাখবে 3' অঞ্চলটাকে বলা হচ্ছে গ্রাহক স্টেম, গ্রাহক অঞ্চল, কারণ এখানে অ্যামাইনো অ্যাসিড এসে বাইন্ড হয়। ওকে, আর যে সমস্ত স্থানে অ্যামাইনো অ্যাসিডগুলো সমান্তরালভাবে অবস্থান করছে তখন তাকে স্টেম বলা হচ্ছে। আর লুপ কখন বলবো না, যখন এই প্রতিটি স্টেমের প্রান্তীয় অঞ্চল যখন অর্ধবৃত্তাকার দেখো ফাঁস গঠন করে তখন তাকে বলা হচ্ছে লুপ। ওকে, এই 3 প্রান্ত থেকে এই যে 3 প্রান্তের স্টেমের পরবর্তী অংশের লুপ, এই লুপগুলো কী কী অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে দেখো T5C লুপ। ওকে, সেকেন্ড হচ্ছে ভেরিয়েবল লুপ, এখানে ভেরিয়েবল লুপটা দেখানো হয়নি। নেক্সট হচ্ছে অ্যান্টিকোডন লুপ। ওকে, অ্যান্ড DHU লুপ, এগুলো। এবারে দেখো ভেরিয়েবল লুপ হচ্ছে কি, এখানকার ক্ষুদ্র লুপটিতে বেশের সংখ্যা সবসময় পরিবর্তন হয়। মানে কোনটাকে ভেরিয়েবল লুপ বলছি সেটাকে বলছি। ভেরিয়েবল লুপ বলছে যেখানে সবসময় যে কোড, ওই যে টিআরএন এর যে কোড, মানে যে এই যে AU GC এই কোডগুলো সবসময় চেঞ্জ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভেরিয়েবল লুপ। প্রথম শ্রেণীর টিআরএনএ 3 থেকে 5, এই বাহুতে 3 থেকে 5টা বেস থাকে। দেখো এই হচ্ছে ভেরিয়েবল লুপ। তাহলে আমরা গ্রাহক অঞ্চল দেখলাম। নেক্সট দেখলাম আমরা যে অ্যামাইনো অ্যাসিডের সমান্তরাল অঞ্চলগুলো যখন পরস্পরের কাছে এসে অর্ধবৃত্তাকার আকার ধারণ করছে তখন আমরা লুপ বলছি। প্রথম হচ্ছে তোমার T5C লুপ। এই লুপে কী কী থাকে জানো, এই লুপে থাকে রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল এবং সাইটোসিন নামক 3 প্রকারের বেস এখানে বর্তমান থাকে। ওকে, তাহলে এখানে থাকে এক হচ্ছে টি রাইবোথাইমিন 8টি। ওকে, 2 থাকে সিউডো ইউরাসিল, আর 3 হচ্ছে সাইটোসিন নামক বেস থাকে এই অঞ্চলের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে T5C এর পরবর্তী লুপটাকে বলছে ভেরিয়েবল লুপ, পরিবর্তনশীল লুপ। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু সবসময় এই যে কোডগুলো আছে এই কোডটি কিন্তু চেঞ্জ হয়। প্রথম ক্ষেত্রে কি হয়, এখানে 3 থেকে 5টা বেস থাকে এবং টিআরএন এর মধ্যে 75% টিআরএন হচ্ছে এই প্রকৃতির হয়, যেখানে এই 3 থেকে 5টা পরিবর্তনশীল লুপে 3 থেকে 5টা বেস বর্তমান থাকে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে এই পরিবর্তনশীল লুপের বড় বাহু, মানে এই যে বাহুটা দেখতে পাচ্ছ এই বড় বাহুতে 31 থেকে 21টা বেস থাকে, মানে নাইট্রোজেন বেস। ওকে, নিউক্লিওটাইড যেগুলো বলা হচ্ছে ভালো করে বুঝবে। তারপরে দেখো অ্যান্টিকোডন লুপ, যেখানে 7টা বেস থাকে যার মধ্যে 3টি বেস অ্যান্টিকোডন লুপে কাজ করে। ওকে, নেক্সট হচ্ছে DHU লুপ। এই লুপে 7টা বেস থাকে যার মধ্যে DHU হচ্ছে তোমার ডাইহাইড্রো ইউরিডিন নামে কয়েকটা অস্বাভাবিক বেস থাকে, মানে স্থায়ী বেস নয়, অস্থায়ী বেস থাকে। এই হচ্ছে মেন গঠন। তাহলে অ্যান্টিকোডন অঞ্চল, T5C লুপ, যেখানে হচ্ছে তোমার কি কি থাকে, T5C লুপ হচ্ছে তোমার যেখানে থাকে রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল এবং সাইটোসিন নামক 3টে বেস। তারপরে যে ভেরিয়েবল লুপ, ভেরিয়েবল অঞ্চলটা হচ্ছে যেখানে 3 থেকে 5টা কোডন অলওয়েজ প্রেজেন্ট থাকবে যেগুলো সর্বদা নিজেদের মধ্যে কোডকে চেঞ্জ করে, পরিবর্তন করে। সেই পরিবর্তনশীল লুপের প্রথম যে টিআরএন এর বাহু
এখানে 3 থেকে 5টা। আর এই ভেরিয়েবল লুপের পরবর্তী যে বাহু সেখানে 13 থেকে 21টা অ্যামাইনো অ্যাসিড বা এই বেস বর্তমান থাকে। ওকে, এর পরবর্তী ভেরিয়েবল লুপের পরবর্তী অংশ হচ্ছে অ্যান্টিকোডন। এই অ্যান্টিকোডন যে তোমার 7টি বেস থাকে, এই 7টি বেসের মধ্যে ডাইহাইড্রো ইউরিডিন যে ডিএইচইউ, সরি অ্যান্টিকোডন হচ্ছে এখানে 7টা বেস থাকে, যার মধ্যে 3টে হচ্ছে তোমার কোডন অ্যান্টিকোডন রূপে কাজ করে। ডিএইচইউ হচ্ছে তোমার কি ডাইহাইড্রো ইউরিডিন নামক কয়েকটা অস্বাভাবিক বেস থাকে এখানে। এখানেও কিন্তু টোটাল 7টা বেস থাকে, যার মধ্যে কয়েকটা বেস হচ্ছে তোমার অস্বাভাবিক অবস্থান করে। ওকে, পুরো টিআরএনএর গঠন লক্ষ্য করে দেখা যাবে যে এই অণুতে 7 থেকে 15টা অস্বাভাবিক বেস থাকে, 7 থেকে 15টি থাকে অস্বাভাবিক বেস, মানে কোনো স্থায়ী নয়। ওকে, কি কি, যেমন তোমাকে একটু আগেই বলেছি, একটু আগেই লিখিয়ে দিয়েছিলাম যে সিউডো ইউরিডিন, আচ্ছা তারপর তোমার ডাইহাইড্রো ইউরিডিন, ইনোসোইক যে ইনোসিনিক অ্যাসিড এবং মিথাইল গুয়ানিন, মিথাইল অ্যামাইনো পিউরিন। এগুলো যে বললাম যে মডিফাইড নাইট্রোজেন বেস, মানে যেগুলো অস্থায়ী, কোনো স্থায়ী নয়। এই যে তাহলে 7 থেকে 15টি অস্বাভাবিক বেস থেকে, যার মধ্যে সিউডো ইউরিডিন, ডাইহাইড্রো ইউরিডিন এবং ইনোসোইক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার কি অস্বাভাবিক উপাদান। তাহলে এই যে ত্রিমাত্রিক একটা গঠন দেখালাম, যেখানে টিআরএনএ অণুটি এল আকৃতির এবং 3 প্রাইম এবং যে অ্যান্টিকোডন দেখো সেটা এই যে 3 প্রাইম যে বেস, আর এখানে যে অ্যান্টিকোডন যে অঞ্চলটা সেটা মোটামুটি সমকোণে অবস্থিত, এক কথায় 3 প্রাইম এবং 5 প্রাইম কাছাকাছি অবস্থিত। এই গঠনটাকে বলা হচ্ছে ক্লুভার লিভ মডেল। ওকে, টিআরএনএ স্ট্রাকচার। তো এখানে এই যে অঞ্চলগুলো কথা বলা হয়েছে, ভেরিয়েবল অঞ্চল, T5C লুপ, ডিএইচইউ লুপ এবং অ্যান্টিকোডন এবং অ্যাকসেপ্টর অঞ্চল, এগুলো করে রাখবে। এইটুকুই জেনে রাখো, ক্লাস 12-এ উঠে তোমাদের কোডন কি, অ্যান্টিকোডন কি, জেনেটিক কোড কি, সব ডিটেলস আছে। 64টা তোমাদের কোডন অবস্থিত, তার মধ্যে 61টা হচ্ছে তোমার স্থায়ী, 3টে অস্থায়ী। এগুলো সম্পর্কে ডিটেলস তোমরা সব জানতে পারবে। দেখো নেক্সট হচ্ছে ম্যাসেঞ্জার আরএনএ অর এমআরএনএ। এমআরএনএ হচ্ছে তোমার কি লং আরএনএ, এটা মোটামুটি মানে এটা কত থাকে 2 থেকে 5% অবস্থিত থাকে টোটাল আরএনএর মধ্যে। ম্যাসেঞ্জার আরএনএ যে মানে পার্টিকুলারভাবে অ্যামাইন মানে যে অ্যারেঞ্জমেন্ট মানে ম্যাসেঞ্জার আরএনএ যে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, সেখানে আলটিমেটলি কিভাবে পেপটাইড তৈরি হয়েছে, ওকে জেনেটিক কোড বলছি, মানে ম্যাসেঞ্জার আরএনএতে যে কিভাবে পলিপেপটাইড তৈরি হলো, যাকে আমরা জেনেটিক কোড বলছি, সেটা এখানে মেনলি জানার বিষয়। দেখো তাহলে মেসেঞ্জার আরএনএ কাকে বলবো, যে বিশেষ আরএনএ ডিএনএর মধ্যে থেকে জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়েছে। তাহলে বোঝো, এ ডিএনএর মধ্য থেকে মেসেঞ্জার মানে কি, সে খবর বা বার্তাকে বহন করছে। টিআরএনএ আমরা দেখলাম ট্রান্সফার করছে অ্যামাইনো অ্যাসিড, আর এক্ষেত্রে জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে এবং রাইবোজোমের সাহায্যে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তার প্রকাশ পায়, তেমন তাকে বলা হচ্ছে মেসেঞ্জার। তাহলে এই যে কাজকর্মগুলো করে সেটা কোথায় প্রকাশ পাচ্ছে, ওই যে আমরা রাইবোজোমকে পড়েছি, যাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে, সেখানেই প্রকাশ পাচ্ছে এর কাজগুলো। এখানে কি হয়, সাধারণত ডিএনএ যে তন্তু থেকে এমআরএনএ সৃষ্টি হয়, যে পার্ট থেকে, সেই তন্তুতে যে বেসগুলো থাকে এমআরএনএ তার একই রকম বেস লক্ষ্য করা যায়। তবে অ্যাডিনিনের জায়গায় এমআরএনএ থাইমিনের বদলে আমরা জানি কি বসেছে, ইউরাসিল বসেছে। একটা ডিএনএ তন্তুর বেস হতে পারে এ টি সি জি সি এ সি সি জি হলে এই অঞ্চল থেকে যে এমআরএনএ সৃষ্টি হয় তার বিন্যাস হবে ইউ এ সি জি সি জি ইউ জি জি সি, অর্থাৎ অ্যাডিনিন, ইউরাসিল, থাইমিন, অ্যাডিনিন, এইগুলো যদি বুঝতে চাও, এগুলো তোমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সভার্সন ক্লাস টুয়েলভের একটা পুরো বিষয় আছে, পুরো পার্ট আছে, যেখানে আমি তোমাদেরকে পরে পড়াবো, পুরো আলাদা একটা চ্যাপ্টার, যেখানে এটা কি করে হলো, যে এ এর পরিবর্তে ইউ আসছে, টি এর পরিবর্তে এ আসছে, মানে এটা কি করে হচ্ছে তোমাদেরকে তখন জানাবো। এখন জাস্ট এটুকু মনে রাখবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ডিএনএ যদি বেসটা এ আরএনএ থাকে, তাহলে এমআরএনএর ক্ষেত্রে তার বিন্যাসটা কে সৃষ্টি করবে, এটা মানে কেন, কারণ ডিএনএর মধ্যে এই বার্তাটাকে বহন করে নিয়ে এসে সে যখন রাইবোজোমের মধ্যে প্রকাশ করবে, তখন এই সিকোয়েন্সে প্রকাশ করবে, এবং সেটা কীভাবে হয় সেটা ক্লাস 12-এ আছে, এখন তোমাদের জানা দরকার নেই। আচ্ছা, এখানে আর কি হয়, এমআরএনএ 3টি করে বেস বা কোডন সৃষ্টি করে, যেমন জি জি সি, এই 3টি করে কোডন সৃষ্টি করে।
ঠিক আছে, মনে রাখবে। এবং প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমে যখন প্রোটিন সংশ্লেষ হয়, এই প্রতিটি কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত, মানে এই একটা কোডন অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে নিয়ে যায়, এই একটা কোডন কী করে, এরা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে। এবং একটা প্রোটনের পরপর কোন কোন অ্যামাইনো অ্যাসিড হবে, এই যে একটা কোডনের জন্য এর পরবর্তীকালে কোন কোন অ্যামাইনো অ্যাসিড বসবে, তা কিন্তু সেই কোডনের এই যে গঠন তার উপরেই নির্ভর করছে। এই জিনিসগুলোকে মনে রাখবে, ঠিক আছে। আর এখানে কি মনে রাখবে যে মোনোসিস্ট্রিন এমআরএনএ আর পলিসিস্ট্রিন এমআরএনএ কাকে বলে। এই দুই জিনিস মাথায় রাখবে, এখানে যেগুলো বলবো সেগুলো মাথায় রাখবে, বাকিটা 12-এ গিয়ে ডিটেলসে পড়বে। মোনোসিস্ট্রিক এমআরএনএ হচ্ছে তোমার কি, একটা আদর্শ ইউক্যারিওটিক এমআরএনএর একটাই মাত্র প্রোটিন তৈরি করে যখন তাকে বলা হচ্ছে মোনো। মোনো মানে যেন সিঙ্গেল, তাহলে সিস্টারনি রাইবোজোমের পার্ট, তাহলে আদর্শ ইউক্যারিওটিকের এমআরএনএ যখন একটা প্রোটিন তৈরি করে তখন তাকে বলা হচ্ছে মোনোসিস্টেরনি। আর যখন একটা প্রোক্যারিওটসের এমআরএনএ থেকে একাধিক প্রোটিন তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে পলিসিস্টারনি। তাহলে এটা মোনোসিস্টেরনি কোথায় থাকে, ইউক্যারিওটসে একটাই মাত্র প্রোটিন তৈরি হয় এমআরএনএ থেকে। আর পলিসিস্টারনি হচ্ছে তোমার প্রোক্যারিওটসের ক্ষেত্রে যেখানে একাধিক প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে আমরা একটু আগেই বললাম যে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ হচ্ছে যে যেটা মেনলি যে ডিএনএর মধ্যে থেকে সেখান থেকে জাস্ট খবরগুলোকে বহন করে নিয়ে এসে কোথায় প্রকাশ পায়, রাইবোজোমে যখন প্রোটিন তৈরি হচ্ছে সেই প্রোটিন সংশ্লেষের সময়ে প্রকাশ পাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তখন এই ঘটনাগুলো মানে বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে তখন জানা যায় যে সে জেনেটিক মেটেরিয়ালসকে বহন করে নিয়ে আসছে। দেখো, এই হচ্ছে এমআরএনএ স্ট্রাকচার, ঠিক আছে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ স্ট্রাকচার। সেখানে 5 প্রাইম টু 3 প্রাইম, সেখানে প্রাথমিক যে কোডন তাকে ইনিশিয়েশন কোডন, নন কোডিং রিজিয়ন এবং কোডিং রিজিয়ন কোন জায়গায় বলা হয়, এবং কিছু স্টপ কোডন আছে, সেগুলোকে একটু জাস্ট মনে রাখবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট আমরা পড়বো এখানে ক্যাপ। দেখতে পাচ্ছ 5 প্রাইমের সঙ্গে গঠিত হচ্ছে ক্যাপ। তো এই ক্যাপটা কি, এমআরএনএর 5 প্রান্তের সঙ্গে যে মিথাইল গুয়ানিন বেস যুক্ত থাকে, এখানে যখন মিথাইল এবং গুয়ানিন বেস যুক্ত, মিথাইল যুক্ত গুয়ানিন বেস থাকে তখন একে ক্যাপ বলা হয়। তাহলে ক্যাপ কাকে বলবে, যে এমআরএনএর 5 প্রান্তের সঙ্গে 5 প্রান্তে যে মিথাইল গুয়ানিন, এটা মনে রাখবে, মিথাইল গুয়ানিন বেস থাকে এই অঞ্চলটাকে বলা হচ্ছে ক্যাপ। ওকে, আর এই ক্যাপকে আবার 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপও বলা হয়ে থাকে, মনে থাকবে। তাহলে ক্যাপ কাকে বলবে, যে 5 প্রান্তের সঙ্গে মিথাইল গুয়ানিন যে বেস থাকে তাকে বলা হচ্ছে ক্যাপ। 2 নম্বর আমরা বলবো নন কোডিং অঞ্চল। নন কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চলে কি, এই যে ক্যাপ আছে, এই ক্যাপের পরবর্তী ধরো এই হচ্ছে ইনিশিয়েশন কোডন, এই অঞ্চলটা হচ্ছে ইনিশিয়েশন কোডন। কি কি মনে রাখবে সবসময় এমআরএনএ ক্ষেত্রে, ইনিশিয়েশন কোডন হচ্ছে শুরু করে বার্তা যেটা AUG, মাস্ট মনে রাখতে হবে। এখানে হচ্ছে তোমার কি কি, এটা নন কোডিং রিজন। তাহলে নন কোডিং রিজনটা কি না, ক্যাপের পরবর্তী মোটামুটি ক্যাপের পরবর্তী 10 থেকে 100টা নিউক্লিওটাইড যুক্ত প্রোটিন অঞ্চল যেখানে সংশ্লেষকে অংশগ্রহণ করে না তাকে নন কোডিং বলা হচ্ছে। যে কোডিং সংশ্লেষকে শুরু করে তার আগে, বুঝতে পারছো, তাহলে ক্যাপের পরবর্তী অংশ যেখানে 10 থেকে 100টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, যে অঞ্চলটিতে সংশ্লেষণ মানে অংশগ্রহণ করে না, মানে এই পার্টটা ওই যে বার্তা বহন করছে এবং সেটা প্রকাশ পাচ্ছে রাইবোজোমের প্রোটিন সংশ্লেষের সময়, সেই সংশ্লেষের কাজে অংশগ্রহণ করে না যে পার্ট তাকে বলা হচ্ছে নন কোডিং অঞ্চল। বুঝা গেছে? নেক্সট আমরা পড়ব ইনিশিয়েশন বা প্রারম্ভিককরণ। পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসে, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। দেখো, ইনিশিয়েশন কোডন বা বাংলায় বলা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক কোডন কাকে বলছে, নন কোডিং অঞ্চলের পরবর্তী এই কোডন AUG মনে রাখবে অবস্থান করে, যা প্রথম অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনকে সংযুক্ত করে, প্রথম অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে সংশ্লেষের জন্য, তখন তাকে বলা হচ্ছে ইনিশিয়েশন কোডন। এই যে কোডন ব্যাপারটা 64টা তোমাদের কোডন আছে, সেগুলো কি কি বারবার বলছে, 12-এ পড়বে, এখন পড়লে কিছু বুঝতে পারবে না। তাহলে ইনিশিয়েশন কোডন প্রারম্ভিক কোডন কাকে বলবে, নন কোডিং অঞ্চলের পরবর্তী অঞ্চল যেখানে AUG যে কোডন, এই যে 3টে করে কোডন নিয়ে গঠিত হয়, অ্যামাইনো অ্যাসিড গঠিত 3টে কোডন নিয়ে, ঠিক আছে, এরকম 64টা আছে। এবার দেখো, এই AUG যে কোডন যা প্রথম অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনকে, এখানে অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে, ওকে,
এই অঞ্চলটাকে বলা হচ্ছে প্রারম্ভিক কোডন। যে অঞ্চলে মানে AUG কোডন অবস্থিত এবং নন কোডিংয়ের পরবর্তী যে অঞ্চলটিতে অ্যামাইনো অ্যাসিডকে গ্রহণ করে বা অ্যামাইনো অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড মিথিওনিনকে সংযুক্ত করে যে জায়গাটাকে, তখন দেখা বলা হচ্ছে ইনিশিয়েশন কোডন। ওকে, নেক্সট আমরা দেখব কোডিং রিজিয়ন কাকে বলছে। থার্ড হচ্ছে কোডিং রিজন কি। দেখো কোডিং অঞ্চল হচ্ছে যে এই অঞ্চলে কোডনগুলো নিরবিচ্ছিন্নভাবে মানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে শনাক্ত করে। এখানে এমন নয় যে পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে, তাহলে নিরবিচ্ছিন্নভাবে অ্যামাইনো অ্যাসিডকে শনাক্তন করবে। তার আগে আমরা কি বললাম যে mRNA-র কাজই হচ্ছে যে বার্তাকে বহন করা, তাহলে এ কী করবে, এখানে অ্যামাইনো অ্যাসিডকে শনাক্তকরণ করবে। এর কাজ আমরা তো আগেই বললাম যে এই সাধারণত কী করে থাকে না, ডিএনএর মধ্যে থাকা যে অ্যামাইনো অ্যাসিড সেগুলোকে এরা কী করে না পুরোপুরিভাবে তারা সেখান থেকে প্রোটিন সংশ্লেষ করার জন্য সে বার্তাটাকে বহন করে আনে। এই কোডিং অঞ্চল হচ্ছে যে সেই যে এখানে নিরবিচ্ছিন্নভাবে মানে কোনো সিকোয়েন্স নেই, সিকোয়েন্স ছাড়া অ্যামাইনো অ্যাসিডগুলোকে শনাক্তকরণ করবে এবং mRNA-তে কোডিং অঞ্চল যতটা বড় হবে, যত দীর্ঘ হবে, সেই স্থান থেকে উৎপন্ন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বাড়বে। বুঝে গেছে? তাহলে এখান থেকে কী হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডগুলোকে ডিটেক্ট করা হচ্ছে, শনাক্তকরণ করা হচ্ছে এবং এই অঞ্চলটা যত বাড়বে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটা তত মানে বেশি হবে এবং সেখান থেকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটা, প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড সেই সংখ্যাটা বেশি হবে, কারণ এটা প্রোটিন সংশ্লেষ দায়ী। প্রোটিন সংশ্লেষ করার ক্ষেত্রে যত বাহুটা দীর্ঘ হবে সেখানে প্রোটিন সংশ্লেষ তত করবে, অ্যামাইনো অ্যাসিড তত বেশি উৎপন্ন হবে। ওকে, এবার হচ্ছে কোডিং অঞ্চল। তারপর তোমার কি আবার দেখো আমরা দেখেছি সমাপ্তি। দেখো নেক্সট হচ্ছে স্টপ কোডন। ওকে, বা যেটাকে বলা হচ্ছে সমাপ্তি কোডন। দেখো এই স্টপ কোডন যে অঞ্চলটা, যেখানে তোমার কি কোডিং অঞ্চলের পরবর্তীকালে যে সমাপ্তি কোডন থাকে, যার উপস্থিতিতে কিন্তু প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। ওকে, এবং এই যে কোন কোন কোডন তিনটে মানে প্রোটিন সংশ্লেষ কাজ বন্ধ করে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে UAA, UAG এবং UGA। তাহলে পরীক্ষায় আসতে পারে যে স্টপ কোডনের নাম কি, ইনিশিয়েশন কোডন কোনটা, AUG, স্টপ কোডন কোনটা, তিনটি স্টপ কোডন UAA, UAG এবং UGA। এই তিনটে কোডন কী করছে, তাহলে প্রোটিন সংশ্লেষ বন্ধ করতে। এক কথায় মেসেঞ্জার আরএনএ, mRNA মানে প্রোটিন সংশ্লেষকারী একটা রাইবোজ আরএনএ, যেখানে কি হচ্ছে না প্রোটিন শুরু হচ্ছে ইনিশিয়েশন কোডন AUG দ্বারা এবং প্রোটিন সংশ্লেষ হওয়ার পর কোডিং অঞ্চলে প্রোটিন সংশ্লেষ হচ্ছে মানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে এবং তারপরে স্টপ কোডন দ্বারা কী হচ্ছে না সেই প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যায়। ওকে, তারপরে আবার আমরা দিলাম নন কোডিং অঞ্চল, অর্থাৎ এখানে সমাপ্ত কোডিংয়ের পর প্রায় 50 থেকে 100টা বেস থাকে যারা প্রোটিন সংশ্লেষের অংশগ্রহণ করে না। তাহলে দেখো নন কোডিং দু জায়গায় পেলাম, প্রথম ক্যাপের পর নন কোডিং অঞ্চল যে প্রোটিন সংশ্লেষ অংশগ্রহণ করে না, কোনো ব্যাপার না। তারপর ইনিশিয়েশন কোডনের দ্বারা প্রোটিন সংশ্লেষ শুরু হলো, প্রোটিন সংশ্লেষ শুরু হওয়ার পর সে দীর্ঘ অঞ্চল যেখানে নিরবিচ্ছিন্নভাবে কোডনগুলো অবস্থিত, যে কোডনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, অ্যামাইনো অ্যাসিড বানানো, যারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো এবং তারপর স্টপ কোডনের মাধ্যমে, এই তিনটে স্টপ কোডনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া বন্ধ হয়ে গেল, প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে গেল। পরবর্তী নন কোডিং অঞ্চল যে আর এতে অংশগ্রহণ করবে না, আর এটা তো প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে গেছে, তো এই 50 থেকে 100 বেস যারা অবস্থিত, যারা কিন্তু নন কোডিং অঞ্চল যে বেস করে থাকে, যারা কিন্তু প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না, দেখা আছে নন কোডিং রিজন। নেক্সট হচ্ছে পলি কি, নেক্সট পলি মানে যে তোমার সর্বশেষ, অর্থাৎ mRNA যে 3' যেখানে মোটামুটি 200 থেকে 250টি অ্যাডিনিন যুক্ত, তাহলে এই পলি মানে তোমার যেখানে mRNA শেষ প্রান্ত, যেখানে 200 থেকে 250টি অ্যাডিনিন যুক্ত অঞ্চল থাকে, যাকে বলা হচ্ছে পলি। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে যতক্ষণ যা পড়ালাম mRNA, যেখানে তোমার ক্যাপ হচ্ছে কি বললাম, যে যেখানে mRNA 5 প্রান্তে গুয়ানিন যুক্ত থাকে, মিথাইল যুক্ত গুয়ানিন, ক্যাপ বলছি। আচ্ছা, এই তার পরবর্তী অঞ্চল যেমন নন কোডিং, যে অ্যামাইনো অ্যাসিড যে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না, ইনিশিয়েশন কোডন AUG দ্বারা মানে তোমার প্রোটিন সংশ্লেষ শুরু হচ্ছে, কোডিং অঞ্চল যেখানে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে কোডন মানে এগুলো AUG, UGG, UCC, এগুলো যার মাধ্যমে প্রোটিন তৈরি হয়। এই অঞ্চলে যতটা দীর্ঘ হবে তত প্রোটিন সংশ্লেষ হবে, আর প্রোটিন সংশ্লেষ মানে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে। দেন এই প্রসেসটাকে স্টপ করছে কিছু স্টপ কোডন। তারপর নন কোডিং অঞ্চল, যে এখানে এই প্রসেসের অংশগ্রহণ করে না। দেন পলি অঞ্চল, যেখানে
200 থেকে 250টি আয়োডিন যুক্ত প্রান্ত জায়গা বলা যায় পরের প্রান্ত। এই হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ স্ট্রাকচার। পরীক্ষা দিতে আসে এইভাবে লিখবে যে গঠন বলে ক্যাপ, নন কোডিং, ইনিশিয়েশন কোডিং, কোডিং রিজন, স্টপ কোডন, নন কোডিং রিজন এবং পলি, তাহলেই ফুল মার্কস পাবে। আর এগুলো জাস্ট বেসিক জেনে রাখো, 12-এ ডিটেলস আছে। এবারে দেখো আমাদের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখব যে এমআরএনএ এর কাজ। দেখো এমআরএনএ এর কাজ হচ্ছে কি, এমআরএনএ সাধারণত প্রোটিন সংশ্লেষ সহায়তা করে, একটু আগে দেখলাম, তারা মুখে বলছে লিখে নেবে। তাহলে এমআরএনএ এর প্রথম কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এবং সে বার্তাকে বহন করে নিয়ে আসা। বিজ্ঞানী জ্যাকব ও মোনড এই মেসেঞ্জার আরএনএ মানে যে বার্তাবহ মেসেঞ্জার আরএনএ প্রথম নামকরণ করেছেন। তাহলে এমআরএনএ নামকরণকে ওটা একটু পরে বলে দিচ্ছি। তাহলে এমআরএনএ প্রথম কাজ হচ্ছে কি বললাম, প্রোটিন সংশ্লেষ করা এবং বার্তা বহন করা না। 2 হচ্ছে আরআরএনএ। আরআরএনএ এর কাজ এগুলো করে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। আরআরএনএ এর কাজ হচ্ছে কি, এক হচ্ছে দেখলাম যে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে মেনলি, আর রাইবোজোমকে এমআরএনএ এর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এই হচ্ছে আরআরএনএ। ওকে, আরআরএনএ কাজ হচ্ছে প্রোটিনের সঙ্গে আরআরএনএ। আমরা দেখলাম যে আরআরএনএ তোমার এনজাইমে কিছু ভূমিকা পালন করছে, কারণ আরআরএনএ প্রোটিনযুক্ত হয়ে মানে প্রোটিন ধর্মীয় মানে কিছু কিছু আরআরএনএ হয়ে থাকে। তাহলে এরা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করছে। আর আমরা জানি রাইবোজোম মানে প্রোটিন তৈরি করা, প্রোটিন সঙ্গে সহায়তা করে, তার সঙ্গে যুক্ত হয় এবং রাইবোজোমকে, এই যে রাইবোজোম যে তৈরি হলো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে আরআরএনএ থেকে যে রাইবোজোম তৈরি হলো, সেই রাইবোজোমকে এমআরএনএ এর সঙ্গে যুক্ত হতে সহায়তা করে। নেক্সট হচ্ছে টিআরএনএ কাজ। টিআরএনএ কাজ হচ্ছে সাইটোপ্লাজমে যে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার, সেখান থেকে নির্দিষ্ট বেছে বেছে বা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে রাইবোজোমে পরিবহন করে এবং বিভিন্ন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে পৃথক করতে সহায়তা করে। ওকে, মেনলি এটা মনে রাখবে। আর ক্লোভার লিফ মডেল বললাম বিজ্ঞানী হ্যালি। আর এমআরএনএ প্রথম কোন বিজ্ঞানী এটাকে শনাক্তকরণ করেছিলেন? বিজ্ঞানী জ্যাকব অ্যান্ড মোনড। কত খ্রিস্টাব্দে? 1977 খ্রিস্টাব্দে তিনি এমআরএনএ নামকরণ করেছিলেন, তো মেসেঞ্জার আরএনএ নামকরণ করেন। এই 3টে আরএনএ যেটা ভালোভাবে পড়বে, পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং শর্ট কোশ্চেন করে রাখবে, কাজ করে রাখবে, গঠন করে রাখবে। মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ, টিআরএনএ গঠন, ক্লোভার লিফ মডেল কি আসতে পারে। আচ্ছা, এবারে দেখো এই যে মেন 3টে আরএনএ আলোচনা করা হলো, এগুলোই মেন, এগুলো জাস্ট এমনি তোমাদেরকে বলে রাখছি। এছাড়াও এই প্রধান 3টে আরএনএ ছাড়াও আর যে আরএনএ অবস্থিত, যাকে বলা হচ্ছে এইচএন। এক হচ্ছে এইচএন আরএনএ। এইচএন আরএনএ কি? হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। শুধুমাত্র ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যেই লক্ষ্য করা যায়। ওকে, এই হেটারোজেনাস মানে গঠন প্রকৃতি এক নয়। বিজ্ঞানী সেরার এবং ডার্নেল, বিজ্ঞানী মনে রাখবে, বিজ্ঞানী সেরার ও ডার্নেল 1962 খ্রিস্টাব্দে প্রথম এটাকে তিনি আবিষ্কার করেছিলেন, উপলব্ধি করেছিলেন। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? এইচআরআরএনএ। এইচআরআরএনএ পুরো নাম হচ্ছে হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এটা শুধুমাত্র পাওয়া যায় ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, ইউক্যারিওটিক কোষের ডিএনএ থেকে সরাসরি এমআরএনএ তৈরি হতে পারে না। ডিএনএ সরাসরি ট্রান্সক্রিপশনের ফলে যে এমআরএনএ মানে একটা পূর্বসূরি তৈরি হয়, মানে একটা প্রস্তুতি নেয়, এতে কিছু অপ্রয়োজনীয় বেস থাকে যাদের বলা হচ্ছে ইন্ট্রন। ওকে, ইন্ট্রন বলা হয়, মনে রাখবে। আর যে সকল অংশ মানে এমআরএনএ গঠনের কাজে থাকে দেখা হচ্ছে এক্সন। তার দুটো জিনিস মনে রাখবে, ইন্ট্রন আর এক্সন। ইন্ট্রন এক্সন হচ্ছে কি বললাম, যে এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশন ঘটছে, এখানে কিছু অপ্রয়োজনীয় বেস থাকে, মানে ওই যে কোডনের সজ্জা থাকে, যাকে বলা হচ্ছে ইন্ট্রন। আর যেগুলো সহায়তা করে তোমার এমআরএনএ গঠনের কাজে, তখন দেখা বলা হচ্ছে এক্সন। এটা মনে রাখবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার এসএনআরএনএ। এসএনআরএনএ পুরো নাম হচ্ছে তোমার কি না, স্মল নিউক্লিয়ার আরএনএ। এটা কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। এটা দেখা যায় সাইটোপ্লাজমে অবস্থিত। ওকে, আচ্ছা, এছাড়াও আছে তোমার এসসিআরএনএ, অর্থাৎ যার পুরো নাম হচ্ছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ। ঠিক আছে, এটাও কিন্তু সাইটোপ্লাজমে অবস্থিত। আর এসএনআরএনএ স্মল নিউক্লিয়ার আরএনএ, এটা তোমার এটা নিউক্লিয়াসে অবস্থিত, ভুল হলো। এসএনআরএনএ এটা তোমার নিউক্লিয়াসে অবস্থিত।
নিউক্লিয়াসে অবস্থিত। আর এসিআরএনএ হচ্ছে তোমার কি স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, এটা সাইটোপ্লাজমে অবস্থিত। এগুলো তেমন ইম্পর্টেন্ট নাই, এগুলো জাস্ট এমনি রিডিং করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও তোমাদের আছে বইয়েতে এসআইআরএনএ, স্মল ইন্টারফেয়ার আরএনএ। আচ্ছা, তারপর তোমার টেলোমারেজ আরএনএ, ওকে, যেগুলো তোমার ওই যে টেলোমারেজ যে উৎসেচক সেখানে অংশগ্রহণ করে, ঠিক আছে। তো আর করা দরকার নেই, মেনলি যে তিনটে বললাম সেই তিনটে মনে রাখবে। কি কি? এমআরএনএ, টিআরএনএ মোস্ট ইম্পর্টেন্ট, ক্লোভার লিফ মডেল, আর একটা আরআরএনএ, এই তিনটেই মেনলি মনে রাখবে, ঠিক আছে। আশা করি তোমাদের যেটা পড়ানো হলো বায়োমলিকুলসের শেষ পার্ট বাকি ছিল আরএনএ, আজকে তোমাদের পড়িয়ে কমপ্লিট করলাম। তো ক্লাসের শেষে জানাবে যে তোমাদের পুরো সিলেবাসের মধ্যে আর কোনো চ্যাপ্টার বাকি আছে কিনা, আর সেকেন্ড টার্মের মধ্যে তোমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা আমাকে ইনফর্ম করবে, এবং ক্লাসে যা যা পড়েছি নোট ডাউন করবে, মন দিয়ে ক্লাসটা করবে।